বেসরকারি সংস্থার কর্মীদের অনেকেই জানেন না সিটিসি ও ইন হ্যান্ড স্যালারির পার্থক্য। বেতন বাবদ প্রতি মাসে কত টাকা বাড়িতে নিয়ে যাওয়া যাবে তার বিস্তারিত হিসাব রইল আজকের এই প্রতিবেদনে। বেতন বাবদ যত টাকা পাওয়ার কথা মাসের শেষে মিলছে তার চেয়ে কিছুটা কম অর্থ। বেসরকারি সংস্থার কর্মীদের মধ্যে এই নিয়ে বিস্তার অভিযোগ রয়েছে। তাদের হাতে কি ইচ্ছাকৃতভাবে কম বেতন দিয়ে থাকে নিয়োগকারী সংস্থা, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো নিয়মের বেড়াচাল? চাকরিরতদের তা বুঝে নেওয়া প্রয়োজন। বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের দুটি অংশ থাকে। একটি হলো সিটিসি বা কস্ট টু কোম্পানি, অপর অংশটি নাম ইন হ্যান্ড স্যালারি অর্থাৎ হাতে পাওয়া বেতনের অংশ। এই দুটি পার্থক্য বুঝতে পারলেই প্রতি মাসে বেতন বাবদ কত টাকা মিলবে তার হিসাব বুঝতে পারবেন সংশ্লিষ্ট কর্মী। এখন প্রশ্ন হলো, সিটিসি আসলে কি? কোনো কর্মীর পিছনে তার নিয়োগকারী সংস্থা বছরে যে টাকা ব্যয় করে অর্থনীতির সেই পরিভাষায় তাকেই বলা হয় কস্ট টু কোম্পানি। চাকরি দেওয়ার সময়ে সংশ্লিষ্ট কর্মীকে এই আর্থিক প্যাকেজের কথাই বলে থাকে নিয়োগকারী সংস্থা। তবে নিয়ম অনুযায়ী কখনোই কিন্তু সিটিসির পুরো অর্থ কোনো কর্মীর বা বেতন বাবদ পেতে পারেন না। ইন হ্যান্ড স্যালারি ও সিটিসির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সিটিসি থেকে বেশ কিছু টাকা কেটে নিয়ে ইন হ্যান্ড স্যালারি তৈরি করে সংশ্লিষ্ট সংস্থা। সিটিসির মধ্যে থাকে একাধিক উপাদান, সেগুলি হলো মূল বেতন, বেসিক পে, বাড়ি ভাড়া ভাতা এবং হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ, চিকিৎসা বীমা এবং ভবিষ্যৎ তহবিল। এছাড়াও কিন্তু খাবার ভাউচার, ট্যাক্সি বা গাড়ির বিল, ভর্তুকি যুক্ত ঋণ এবং অন্যান্য কিন্তু সুযোগ সুবিধা এর অন্তর্ভুক্ত হতে পারে। সিটিসি থেকে প্রথমেই কেটে নেওয়া হয় এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ এর টাকা। বেসরকারি সংস্থার যে কর্মীদের ভবিষ্যতের কথা ভেবে এই তহবিল তৈরি করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এখানে যে টাকা জমা রাখার বাধ্যতামূলক করেছে সরকার, তার এই যে সেটি বাবদ সেটি বাদ দিয়ে ইন হ্যান্ড স্যালারির কিন্তু হিসাব করে নিয়োগকারী সংস্থা। ইপিএফ এর পাশাপাশি সিটিসি থেকে বাদ যায় গ্র্যাচুইটি টাকা। এরপর কিন্তু সেই বেতনের যে অঙ্কটি দাঁড়ায়, তার থেকে বাদ যায় আয়কর এবং পেশাদার কর বা প্রফেশনাল ট্যাক্স। আবার ইনহ্যান্স স্যালারিতে যোগ হয় বোনাস, অতিরিক্ত সময় কাজ করার অর্থ, ওভারটাইম পে এবং সবেতন কিন্তু সেই ছুটির টাকা। গ্র্যাচুইটি হলো বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের কিন্তু একটি অংশ। একটি নির্দিষ্ট সময় কাজ করার পর কৃতজ্ঞতা হিসাবে ওই টাকা দিয়ে থাকে নিয়োগকারী সংস্থা। প্রাথমিকভাবে অবসরের পরে গ্র্যাচুইটির টাকা পেয়ে থাকেন সংশ্লিষ্ট কর্মী আয়কর আইন অনুযায়ী, এবং কোনো ব্যক্তি একটি প্রতিষ্ঠানে ন্যূনতম 5 বছর চাকরি করলে এবং তিনি কিন্তু গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হয়ে থাকেন। তবে ইন হ্যান্ড বেতন এবং এই যে এরই কিন্তু ওপর নাম টেক হোম পে, কর, প্রভিডেন্ট ফান্ড সহ যাবতীয় যে কাটছাটের এর একজন কর্মী যে টাকার হাতে পান বা বলা ভালো বেতন বাবদ বাড়ি নিয়ে যেতে পারেন। তারপরেই কিন্তু পোশাকি নাম টেক হোম পে। এছাড়া বেতনের ক্ষেত্রে আরও দুটি শব্দ ব্যবহার করা হয়, যে সেগুলি হলো গ্রোস পে ও নেট পে। তবে সিটিসি থেকে আয়কর, পেশাগত কর এবং অন্যান্য ব্যবসায়িক কাটছাটের পর টাকার পরিমাণ যত দাঁড়াবে তাকে বলে গ্রোস পে। তবে এই মুহূর্তে সিটিসির মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএ, ছুটি ও ভ্রমণ ভাতা এবং এই যে লিফট ট্রাভেল অ্যালাউন্স বা এলটিসি, জ্বালাতি ভাতা এবং এই মুহূর্তে ফুয়েল অ্যালাউন্স, ফোনের বিল, ইনসেন্টিভ এবং বিশেষ ভাতা বা স্পেশাল অ্যালাউন্স সংযুক্ত থাকতে পারে। একটি উদাহরণের যে মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। ধরা যাক একজন ব্যক্তির সিটিসি 6 লক্ষ টাকা, অর্থাৎ ওই কর্মীর জন্য বছরে 6 লক্ষ টাকা খরচ করবে তার নিয়োগকারী সংস্থা। এখন যদি তিনি 40,000 টাকা বোনাস পান, তাহলে ওই ব্যক্তির গ্রোস পে এবং সেই বেতন দাঁড়াবে কিন্তু 5,60,000 টাকা। এই ক্ষেত্রে সিটিসি থেকে বোনাসের টাকা বাদ দিয়ে গ্রোস পে হিসাব করা হবে। দ্বিতীয় পর্যায়ে গ্রোস বেতন থেকে গ্রেস বেতন থেকে এবং বাদ যাবে পেশাদার কর এবং প্রভিডেন্ট ফান্ড তহবিলে জমা করা টাকা। ধরা যাক তার পরিমাণ বছরে যথাক্রমে 2,400 টাকা ও 20,500 টাকা। ইপিএফ এর নিয়ম হলো কর্মীদের বেতনের যে পরিমাণ টাকা ও তহবিলে জমা পড়বে সব পরিমাণ অর্থ সংশ্লিষ্ট কিন্তু সংস্থাকেও জমা করতে হবে।
43,400 টাকা। তবে এই মুহূর্তে যেটা গ্রোস বেতন বা এই 3টি টাকার অঙ্ক বাদ দিলে যে অর্থ পড়ে থাকবে তা বাড়ি নিয়ে যেতে পারবেন সংশ্লিষ্ট কর্মী। এক্ষেত্রে ওই ব্যক্তির টেক হোম স্যালারির যে পরিমাণ দাঁড়াবে 5,16,600 টাকা। গ্রেস পে 5 লক্ষ, যে 60,000 টাকা থেকে 43,400 টাকা বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। এরপর প্রতি মাসের সেই বেতন জানতে হলে এই টাকার অঙ্ককে 12 দিন ভাগ করতে হবে, তখন টাকার পরিমাণ কমে দাঁড়াবে 43,050। এই অর্থই প্রতি মাসের বেতন মানে বাবদ সংশ্লিষ্ট কর্মী হাতে পাবেন। বিশেষজ্ঞদের পরামর্শ হলো সিটিসি থেকে প্রতি মাসের বেতন জানতে প্রথমেই কিন্তু গ্রেস পে বা গ্রোস পে হিসাব করতে হবে। এরপর পেশাগত কর এবং প্রভিডেন্ট ফান্ডের যে টাকা বাদ দিলে প্রতি মাসে হাতে কত টাকা মিলবে তা বুঝতে পারবেন সংশ্লিষ্ট কর্মী। চাকরি পাওয়ার সময়ে সংস্থা তরফে সিটিসির কথাই বলা হয়, ওই সময়ে টেক হোমের যে পরিমাণ ভালো করে বুঝে নেওয়া উচিত, নইলে মাসের পর মাস কাজ করে সংস্থা তরফে বঞ্চিত হওয়ার আক্ষেপ কিন্তু থাকতে পারে। এই ব্যাপারে কথা বলে তবেই কিন্তু কাজে যোগ দিতে বলেছেন বিশ্লেষকরা। তবে বর্তমানে আয়করের যে ক্ষেত্রে দুটি কর কাঠামো চালু রয়েছে, এর মধ্যে নতুন কাঠামোর কিন্তু আয়করের যে সরলীকরণ করেছে নরেন্দ্র মোদী সরকার, এতে আলাদা আলাদা করে কর ছাড়ের কিন্তু সেই পরিমাণ কমিয়েছে সরকার। ফলে টেক হোমের পরিমাণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। মধ্যবিত্ত স্বস্তির কথা ভেবে এই সিদ্ধান্ত এবং বলে স্পষ্ট করেছে কেন্দ্র সরকার। চলতি বছরের 23 জুলাই সপ্তমবারের জন্য সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে আয়করের নতুন কর কাঠামো স্ট্যান্ডার্ড ডিডাকশনের সেই পরিমাণ বৃদ্ধি করেছেন তিনি। এতদিন এটি ছিল 50,000 টাকা, নতুন কর কাঠামো এবার থেকে তা বাড়িয়ে কিন্তু 75,000 টাকা করেছেন তিনি। নতুন কর কাঠামো আয়করের মোট 6টি স্ল্যাব রয়েছে। এর মধ্যে 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়করের পরিমাণ শূন্য রাখা হয়েছে। 3 থেকে 7 লক্ষ বার্ষিক আয় হলে 5% কর ধার্য হবে, 10% কর দিতে হবে বার্ষিক 7 থেকে 10 লক্ষ টাকা আয় করা নাগরিকদের। এছাড়া নতুন কাঠামো আরও 3টি আয়করের যে স্ল্যাব রয়েছে সেগুলি হলো 15, 20 এবং 30%। বার্ষিক আয়ের পরিমাণ 10 থেকে 12 লক্ষ, 12 থেকে 15 লক্ষ এবং 15 টাকার বেশি হলে তবেই ওই কর দিতে হবে। কর ব্যবস্থাকে আরও সরল করার কিন্তু ইচ্ছায় কথা জানিয়েছেন কেন্দ্র অর্থমন্ত্রী সীতারামন।